আজকে আমরা খুবই পরিচিত একটা বিক্রিয়া নিয়ে পড়বো। একটা মাত্র বিক্রিয়া দিয়ে আজকে ক্লাস শেষ করব। সেটি হচ্ছে এই বিক্রিয়াটি। ইথানলের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এই বিক্রিয়া কি তৈরি হয় না হয় এগুলো আমাদের একটু দেখতে হবে। এটা একদম সহজ একটা বিক্রিয়া, আমরা একবারে বলে দিতে পারি এটা একটা অপসারণ বিক্রিয়া দেবে। একটা বিক্রিয়ায় যে যৌগটা দেওয়া থাকে এগুলো কোনো কিছু দেখার দরকার নেই, শুধুমাত্র এতটুকু দেখে বলে দেওয়া পসিবল এটা কোন মেকানিজমে বিক্রিয়া দেয়। আমাদের বিভিন্ন মেকানিজম আছে, যেমন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, এই ধরনের অনেক রকম আমার মেকানিজম আছে বা অপসারণ বিক্রিয়া। একটা বিক্রিয়ার যে যৌগটা দেওয়া থাকবে এই যৌগটা দেখে কিন্তু বলে দেওয়া পসিবল এটা কোন মেকানিজমে বিক্রিয়া দেয়। এটাকে আমি বলে থাকি জ্যোতিষবিদ্যা। জ্যোতিষেরা যেমন হাত দেখে বলে দিতে পারে অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছু যেমন বলে দিতে পারে, অতীত ভবিষ্যৎ বর্তমান সবই বলে দিতে পারবে, ঠিক একইভাবে আমরা বলে দিতে পারবো একটি বিক্রিয়া শুরুর আগে যে এটা কোন মেকানিজমে বিক্রিয়া দেবে। তো যাই হোক, আজকে মূলত আমরা বিক্রিয়ার কৌশল নিয়ে উপর আলোচনা করব না, আমরা মাত্র একটি বিক্রিয়ার উপর আজকে ক্লাসটা শেষ করব। সুতরাং আজকে আমরা ওইদিকে যাব না, আমরা নেক্সট টাইমে এরপর আরও পরপর কয়েকটা ভিডিও তৈরি করব, তখন আমরা এগুলো ধীরে ধীরে সব শিখে ফেলব। এখন এই বিক্রিয়াটা যদি আমাকে দেয়া থাকে, আমার প্রথমেই যেটা মনে হচ্ছে যেহেতু এটা একটা অপসারণ বিক্রিয়া, বড় কথা এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটা একটা নিরোধক, এটা কিন্তু আমরা সবাই জানি। এটা যেহেতু একটা নিরোধক, তাহলে কাজটা কিন্তু একটা যৌগ থেকে পানি বের করে নিয়ে আসতে পারবে। নিরোধকগুলোর কাজ হচ্ছে একটি যৌগ থেকে পানি এক অণু বা যে হোক আর কি, যাই হোক আর কি, পানি অপসারণ করতে পারে, এটা হচ্ছে নিরোধকের কাজ। তাহলে এখানে পানি অপসারণ করবে, তাহলে আমরা কিন্তু যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট। তাহলে এখন আমরা দেখতে পারি বিক্রিয়াটাকে আমি যদি এভাবে একটু লিখি, এই CH3টাকে আমি লিখলাম এইভাবে, এরপর যা আছে ওইভাবে লিখে দিব CH2, এক হাতে আছে হাইড্রক্সিল মূলক, আমরা এখানে লিখে দিলাম। এরপর আমরা সালফিউরিক অ্যাসিড দিলাম। সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে আমরা বলতে পারি যেহেতু এটা একটা নিরোধক, তাহলে এই যৌগ থেকে এখন পানি বের করবে, এবং পানি বের করার কৌশলটা হচ্ছে এখানে এই কার্বনের যে হাইড্রোজেন আছে এখান থেকে হাইড্রোজেন নিবে, এই কার্বন হাইড্রক্সিল মূলক আছে এখান থেকে হাইড্রক্সিল মূলক নিবে। আমরা তখন বলতে পারি এই দুটি মিলে আবার তৈরি করবে পানি। তখন এই দুটি মিলে আবার তৈরি করলো পানি, এখানে পানি তৈরি হবে। আবার আমরা বলতে পারি যে এর যেহেতু একটা হাত ফাঁকা হয়ে গেল, এর একটি হাত ফাঁকা হয়ে গেল, এর দুজন মিলে কিন্তু এই হাত দ্বারা কিন্তু এখানে একটা দ্বিবন্ধন তৈরি করতে পারে বা নতুন একটা পাই বন্ধন তৈরি করতে পারে। তাহলে এই দুটি মিলে এখানে একটা নতুন একটা বন্ধন তৈরি করবে, তখন আমার যৌগটা হয়ে যাবে এরকম CH2, এখানে দ্বিবন্ধন CH2, অর্থাৎ একটা ইথিন তৈরি হবে। এবং এটি কিন্তু মূলত আমার বিক্রিয়া। আর এখানে বিক্রিয়া শেষে সালফিউরিক অ্যাসিডটা অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। মূলত আমার বিক্রিয়া এই পর্যন্ত শেষ, যে এখান থেকে আমার এক অণু পানি অপসারণ করলো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এক অণু পানি অপসারণ করে তৈরি করবে এখানে ইথিন। বিক্রিয়া মোটামুটি আমাদের এই পর্যন্ত শেষ। এখানে কিছু কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিডটা কিন্তু ব্যবহার হচ্ছে নিরোধক হিসেবে, এখানে এটা ব্যবহার হচ্ছে নিরোধক হিসেবে। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়াটা দেয় না, অন্য যে সকল নিরোধক আছে তারা কিন্তু এই বিক্রিয়াটা দিবে। আমরা আরো কিছু কমন নিরোধকের নাম জানতে পারি, কিছু আরো যেগুলো বেশি ব্যবহার হয় এরকম কিছু নিরোধক হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, ফসফরিক অ্যাসিড, এগুলো কিন্তু নিরোধক। আমি এই বিক্রিয়াটাতে সালফিউরিক অ্যাসিড যদি ইউজ না করতাম, সালফিউরিক অ্যাসিড ইউজ না করলে আমি অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে বিক্রিয়াটা আমি করতে পারতাম, আমি ফসফরাস পেন্টাঅক্সাইড দিয়ে বিক্রিয়াটা করতে পারতাম, একইভাবে ফসফরিক অ্যাসিড দ্বারাও বিক্রিয়াটা করতে পারতাম। তো যাই হোক, আমাদের মোটামুটি বিক্রিয়াটা আসলে এই পর্যন্তই। কিন্তু তোমরা জানো কিনা আমি জানি না, আসলে এখানে আরেকটা প্রোডাক্ট তৈরি হতে পারে, এখানে আরেকটা প্রোডাক্ট তৈরি হতে পারে। আমি একটা ক্লু দিয়ে দিলাম, কি প্রোডাক্ট তৈরি হতে পারে এটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। দেখি কয়জন পারো, সব একটু কমেন্ট কর। আচ্ছা, এখানে আমি বললাম যে এই বিক্রিয়া কিন্তু অ্যাকচুয়ালি দুটি প্রোডাক্ট তৈরি হয়। একটা হচ্ছে ইথিন, যেটা আমরা জানি ইথিন কেন তৈরি হয় বা কিভাবে তৈরি হয় আমরা খুব সহজে কিন্তু দেখে ফেললাম। আসলে বিক্রিয়া এত সহজ জিনিস নয়, এই বিক্রিয়া অনেক মেকানিজম আছে, আমরা আজকে মেকানিজম সহ দেখার চেষ্টা করব। আর যেহেতু আমরা একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করবো, এই বিক্রিয়া কিন্তু যত কিছু আছে ইন টোটাল আমরা ডিটেলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
তো এখানে এই বিক্রিয়ায় আমি তোমাকে বললাম যে এটি তৈরি হতে পারে, এখানে ইথিন তৈরি হয়, এখানে ইথিন ছাড়াও আর একটা প্রোডাক্ট তৈরি হতে পারে, সেটা কি তৈরি হতে পারে এখন আমরা ওটা নিয়ে একটু আলোচনা করব। বিক্রিয়াটা মুছে দিচ্ছি। এখানে বিক্রিয়াটা যদি আমরা পুনরায় লিখি, এখানে আমরা দুটি এজেন্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যালকোহল, এটা অ্যালকোহল এবং এটা হচ্ছে অ্যাসিড। এই বিক্রিয়াটা দুটি জিনিসের উপর নির্ভর করবে, একটি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা এবং বিক্রিয়ায় আমার প্রদানকৃত তাপমাত্রার উপরে এখানে দুটি আমার উৎপাদ তৈরি হতে পারে। তাপমাত্রা ভিন্ন হলে এবং উৎপাদের বিক্রিয়কের ঘনমাত্রাটা আমার ভিন্ন হলে এখানে উৎপাদগুলো আলাদা হতে পারে। তো এখানে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যাসিড। আমরা এখানে তোমাকে মনে রাখতে হবে যে এই বিক্রিয়ায় যদি দেখা যায় যে আচ্ছা এটাকে আমি 1 ধরে নিচ্ছি, এটাকে 2 ধরে নিচ্ছি, যদি তোমার কাছে কখনো মনে হয় যে এই বিক্রিয়াটার ভিতরে অ্যালকোহলের তুলনায় অ্যাসিডের পরিমাণটা বেশি দেয়া আছে, এখানে 2 নাম্বারটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডটা বেশি দেওয়া আছে অ্যালকোহলের তুলনায়, তখন যেটি তৈরি করে সেটি হচ্ছে অ্যালকিন তৈরি করবে। এই বিক্রিয়া তখন তৈরি করবে অ্যালকিন। আবার যদি কখনো দেখা যায় যে এই বিক্রিয়াটিতেই অ্যাসিডের তুলনায় অ্যালকোহলের পরিমাণটা বেশি, অর্থাৎ 1 নাম্বার দ্বারা বোঝাচ্ছি অ্যালকোহলের পরিমাণটা যদি অ্যাসিডের তুলনায় বেশি হয়, তখন যে যৌগটি তৈরি করে সেটি হচ্ছে ইথার, এখানে তৈরি করবে ইথার। তাহলে এখানে আমরা দুটি শর্ত দেখলাম। 1 নম্বর শর্ত হচ্ছে যদি এই বিক্রিয়াটাতে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বা এক কথায় অ্যাসিডের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, তখন আমার তৈরি করবে অ্যালকিন। এবং এই বিক্রিয়া যদি অতিরিক্ত অ্যালকোহল নেওয়া হয় বা অ্যালকোহলের পরিমাণটাই বেশি থাকে, তাহলে আমার তৈরি করবে ইথার। এখানে আরেকটা জিনিস কাজ করে, সেটি হচ্ছে অ্যালকিন তৈরি করবে না ইথার তৈরি করবে, এই জিনিসটি ডিপেন্ড করে তাপমাত্রার উপরে। এখানে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা এখানে আমাদের এটা আমরা বিবেচনা করে নেব 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে বা নিচে কি হয়। 165 যখন প্লাস হয়ে যাবে, 165 প্লাস হলে তখন যেটি তৈরি করে সেটা হচ্ছে অ্যালকিন তৈরি করবে। এবং 165 তুলনায় যদি কম হয়, 165 তুলনায় যদি কম হয়ে যায়, তখন যেটি তৈরি করে সেটা হচ্ছে ইথার। তাহলে 165 ডিগ্রি সেলসিয়াসের তুলনায় যদি তাপমাত্রাটা বেশি দেওয়া হয়, তখন অ্যালকিন তৈরি করবে, এবং 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কম দেওয়া হলে তখন সেখানে তৈরি করবে ইথার। 165 ডিগ্রি বেশি হলে অ্যালকিন, 165 ডিগ্রি কম হলে তৈরি করে ইথার। সাধারণত দেখা যায় এখানে অ্যাকচুয়াল তাপমাত্রাটা হয় 170 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে তাপমাত্রাটা সাধারণত দেখা যায় 140 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখে থাকি। তাহলে এখন আমরা একটু দেখতে চাই অ্যালকিন কিভাবে তৈরি করে আর ইথার তৈরি করে কিভাবে। অ্যাকচুয়ালি আমরা ইচ্ছা করলে কিন্তু এগুলো দেখে দিতে পারতাম, জাস্ট আমরা এখানে আনসার লিখে দিতে পারি যে এখান থেকে কোনো পানি অপসারিত হলে তৈরি করবে এখানে অ্যালকিন, তাহলে আমার তৈরি হতে পারে কিন্তু এই যৌগটি, এটি তৈরি হয়ে যেতে পারে। আবার এখানে যখন অতিরিক্ত অ্যালকোহল থাকলে তখন তৈরি করে এই যৌগটি। আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে আমরা জৈব রসায়ন মানে মনে করি এটা মুখস্থের জিনিস, এটা আর কিছুই নয়। আসলে জৈব রসায়নের বিক্রিয়াগুলো কখনো মুখস্থ জিনিস নয়। জৈব রসায়ন পুরোটা হচ্ছে মেকানিজম নির্ভর একটা চ্যাপ্টার। যে স্টুডেন্ট যত ভালো মেকানিজম জানবে, সে জৈব রসায়ন চ্যাপ্টারটা ঠিক ততটাই ভালো জানবে। এখানে আমি যেটা বিশ্বাস করি, এই জৈব রসায়নগুলো তোমাকে অ্যাকচুয়ালি শেখা উচিত মেকানিজম দিয়ে। আমার জাস্ট এটা উৎপাদ তৈরি হয়ে গেল, তত আমার ক্লাসটা এখানে আমরা শেষ করতে পারতাম, আজকে ক্লাসটা বলতাম এখানেই শেষ, কিন্তু আসলে ক্লাসটা এখানে শেষ না, এখন অনেক কিছু বাকি আছে। আমরা অ্যাকচুয়ালি কখনো এরকম অ্যান্সার পড়বো না, বা অ্যান্সার পড়লে কিন্তু অ্যাকচুয়ালি আমার মুখস্থ করতে হচ্ছে। হ্যাঁ, বিক্রিয়াটি আমি অনেকবার করেছি, বিধায় আমার অ্যান্সার মুখস্থ আছে, তোমার তো মুখস্থ নেই। তাহলে আমাকে বিক্রিয়ার মেকানিজমটা জানতে হবে। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করি, জৈব রসায়ন মানে খুব কঠিন আমাদের কাছে মনে হয়। তো আমি যখন ক্লাস নেওয়ার সময় দেখা যায়, আসলে এগুলো ভিডিওতে বলা ঠিক হবে কিনা জানি না, কারণ বললে অনেকে চিন্তা করতে পারো যে হয়তোবা বেশি বেশি বলে যাচ্ছে, আসলে তেমন না। আমি নিজস্ব আমার কিছু কৌশল আছে, আমি মাত্র একটি কৌশল পড়িয়ে থাকি বিক্রিয়া ক্লাসে, এবং এক কৌশল দেখা যায় প্রায় 85% বিক্রিয়া হয়ে থাকে।
কথাটা শুনে কি চোখ ছানা মারা হয়ে যাচ্ছে না, যে মাত্র একটা কৌশল 85% বিক্রিয়া। হ্যাঁ, যারা আমার ক্লাস করেছে বিভিন্ন জায়গায়, আমার নিজের একটা প্রতিষ্ঠান সেটা তোমরা জানো। তো যাই হোক, ওসব নিয়ে আমি বলতে চাচ্ছি না। আসলে আমি এগুলো মূলত ক্লাসে পড়িয়ে থাকি। ভিডিওর ভিতরে আসলে স্পেশাল কিছু কিছু জিনিস আমাকে প্রতিষ্ঠান চালানোর স্বার্থে আমাকে কিছুটা স্পেশাল জিনিস হাইড করে রাখতে হয় ভিডিওতে। সবকিছু তো ভিডিওতে দেওয়া যায় না, কারণ এই ভিডিওগুলো আমি জাস্ট করছি যে তোমাদের এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে তোমরা লেখাপড়া সবার অফ, অ্যাটলিস্ট কিছুটা হলে যেন তোমার উপকার হয়, এই কারণে আমি ভিডিওগুলো চালাচ্ছি। তো যাই হোক, তো আমি যেটা মনে করি যে আসলে বিক্রিয়া, পুরো একটা জৈব রাসায়নিক বিক্রিয়া যদি 100% হয়, 100% বিক্রিয়ার ভিতরে আমি মনে করি 85% বিক্রিয়া মাত্র একটা কৌশলে হয়ে যাবে। 85% বিক্রিয়া একটা কৌশলে হয়ে যায়। 10% বিক্রিয়া আছে, যে 10% বিক্রিয়া বিভিন্ন কৌশলে, বিভিন্ন টেকনিক আমরা শিখবো। যেমন কিছু মজার মজার টেকনিক আমি শিখাই, যেমন চুইংগাম টেকনিক, রসগোল্লা পদ্ধতি, চকলেট থিওরি, মুরগির ডিমের গান। তো যাই হোক, এগুলো আমি আসলে শিখিয়ে থাকি। অনেক মজার আসলে একটা চ্যাপ্টার এটা, খালি খাওয়া দাওয়া আর গান গাওয়া, সব খালি খাওয়ার জিনিস আর গান গাই। তো যাই হোক, তো বিভিন্ন এই কৌশলগুলো, যে কৌশলগুলো নাম বললাম, এই কৌশলগুলোর ভিতরে দেখা যায় প্রায় 10% বিক্রি আমার হয়ে যায়। তাহলে আমার কিন্তু প্রায় 95% বিক্রি আমার কিন্তু মোটামুটি অল্প স্বল্প পড়াশোনার ভিতর দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে যায়। বাকি থাকে মাত্র 5% বিক্রিয়া। এই 5% বিক্রিয়া আমরা ক্লাসে বিভিন্ন ধরনের মেকানিজমের সাহায্যে এগুলো আমাদের একটু পড়াশোনা করতে হয়, কারণ এগুলো দেখা যায় কৌশল দিয়ে, বা হচ্ছে আমি যে কৌশলটা শিখাই, যে একটা কৌশল প্রায় 85% বিক্রিয়া, মানে এক কথায় 1000 যদি বিক্রিয়া থাকে বইয়ে, ইনশাল্লাহ 850টা বিক্রিয়া আমার ওই একটা কৌশল দিয়ে হয়ে যায়। তো যাই হোক, ওসব নিয়ে আসলে আজকে আমি কিছু বলতে চাচ্ছি না। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বিক্রিয়াটা কিন্তু আমরা এই পর্যন্ত শেষ করে দিতে পারতাম, কিন্তু না, আমরা দেখতে চাই অ্যালকিন আসলে তৈরি হয় কোন মেকানিজমে, ইথার তৈরি হয় কোন মেকানিজম। পুরো বিক্রিয়ার আমরা মেকানিজম নিয়ে এখন একটু আলোচনা করব। এই বিক্রিয়ার মেকানিজম নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, এই বিক্রিয়াটার মেকানিজম নিয়ে আমরা আলোচনা করব। এখানে ফার্স্ট বিক্রিয়া করবে, এর সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড। এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে, তোমাকে আগে একটা জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি ভেঙে যায়, ভাঙার সময় ভাঙে। H2SO4, সালফিউরিক অ্যাসিড যখন ভেঙে যায়, সালফিউরিক অ্যাসিড ভাঙার সময় এভাবে ভেঙে যায় মূলত। তাহলে আমরা ঠিক এই ফরম্যাটে এখানে লিখে দিব HSO4। এখন এখান থেকে যে কাজটা হয়, প্রথম অবস্থায় এতটুকু আমার চলে যাবে, এতটুকু মিলে তাহলে কি তৈরি করবে, একটু পানি তৈরি করবে, তাই না, H2O। ওকে, এখানে তৈরি করে হচ্ছে পানি, এখানে পানি তৈরি করলো, আর এতটুকু যুক্ত হয়ে যায়। এতটুকু যদি যুক্ত হয়ে যায়, তখন কিন্তু আমরা বলতে পারি, তখন যৌগটা হবে CH3CH2SO4H। প্রথম অবস্থায় আমার বিক্রিয়াটা এরকম হয়, এর প্রথম ধাপে বিক্রিয়াটা ঘটে। এই যৌগটির নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। এটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। তার প্রথম অবস্থায় আমার বিক্রিয়া ঘটে গেল এরকম। এখন আমার কোনটার পরিমাণ বেশি বা তাপমাত্রা কেমন, সেটির উপর ভিত্তি করে বিক্রিয়াটা হবে দুই ধরনের। প্রথম কথা, যদি আমরা এখানে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারি এই বিক্রিয়ায়, তখন দেখা যাবে এই যে যৌগটা ছিল, এই যৌগটা ভেঙে যাবে। CH3 ছিল, এখানে থাকবে CH2। এখন আমি এখানে H3 না লিখে এখানে 2 দিলাম, এখানে হাইড্রোজেনটা একটু নিচে লিখলাম, দেখো H3 কিন্তু CH3 কিন্তু হচ্ছে। আর এখানে CH2 পাশে যে হাইড্রোজেন সালফেট যে আয়নটা ছিল, সেটাকে বা যে অংশটুকু ছিল সেটাকে আমরা এখানে লিখে ফেলবো। লিখলে দেখা যাবে একে যখন আমরা তাপমাত্রা প্রয়োগ করবো, এখানে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই বিক্রিয়াটা মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে হয়ে থাকে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে বাড়াতে যখন আমরা 170 গিয়ে পৌঁছবো, তখন দেখা যায় যে এই যৌগটা যে প্রথম উৎপন্ন করলো, ওই যৌগটা তখন ভেঙে যাবে, ভেঙে এতটুকু আলাদা হয়ে যাবে, এবং দেখা যায় এর যেহেতু দুটা বন্ধন অতিরিক্ত থেকে গেল, এর দুটা বন্ধন মিলে এখানে একটা দ্বিবন্ধন তৈরি করবে। তখন আমার যৌগটা কিন্তু তৈরি করবে এরকম, CH2+ তৈরি হবে সালফিউরিক অ্যাসিড। ওই যে আমরা দেখেছিলাম যে বিক্রিয়া শেষে সালফিউরিক অ্যাসিড অপরিবর্তিত থাকে। এই দুটা বিক্রিয়াকে এখন যদি আমরা যোগ করে দিই, যোগ করে দেখবে এটা কেটে যাবে,
তাহলে এটার পরে কিন্তু আমরা পাচ্ছি অ্যাকচুয়াল হচ্ছে অ্যালকিন, পানি এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম খুব সহজে কিন্তু আমাদের এই মেকানিজমটা যদি জানা থাকে, আমরা সহজে মুখস্থ না করে আমরা কিন্তু বুঝে বুঝে বিক্রিয়াগুলো সলভ করতে পারবো, যদি আমাদের এরকম মেকানিজম সহ জানা থাকে। তাহলে এটা আমার একটা কেস গেল যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এরকম হয়। এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এর তুলনায় মাত্র তাপমাত্রা একটু বাড়িয়ে দিলাম। এটা একটা কেস গেল, কিন্তু এটা আলাদা একটা কেস। এটা হচ্ছে ধরে নিলাম কেস 1। এবার আমরা কেস 2 নিয়ে পড়াশোনা করব। কেস 2 যদি আমরা একটু খেয়াল করি 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন এখানে আরেকটা অতিরিক্ত জিনিস কাজ করে, সেটি হচ্ছে এখানে অ্যালকোহলের পরিমাণটা থাকে বেশি, অর্থাৎ অতিরিক্ত একটা অ্যালকোহল দিব আমরা এখানে। এখানে যেহেতু আমরা নিয়েছিলাম ইথানল, আমরা নতুন করে এখানে আরেকটা ইথানল অণু যোগ করে দিব। তাহলে এই যৌগটাকে আমরা আবার লিখব, ওটাকে যদি আবার লিখি তখন হবে CH3 CH2 SO4H, এর সঙ্গে আমরা একটা ইথানল যোগ করে দিব। ইথানল যদি যোগ করে আমরা একটু উল্টা দিক থেকে লিখে আসি, হ্যাঁ আচ্ছা উল্টা দিক থেকে না হলেও চলবে, সমস্যা নেই। CH3 CH2OH এটা লিখলে হবে, কোনো সমস্যা নেই। আমরা ইথানল নিলাম আর কোন, যখন নিব তখন দেখা যায় যে এখানকার হাইড্রোজেন আর এখানকার হাইড্রোজেন সালফেট যে আয়নটি আছে এ দুটি যুক্ত হবে। এ দুটি যুক্ত হলে কিন্তু ভালো করে খেয়াল করে তখন কিন্তু আমরা কি পাবো, এখানে কিন্তু পাচ্ছি সালফুরিক অ্যাসিড। আর এই দুটি তখন যুক্ত হয়ে যাবে, তখন তৈরি করবে CH3 CH2 ও CH2 CH3, অর্থাৎ তৈরি করবে এখানে একটা ইথার CH3 CH2 ও CH2 CH3, যেটাকে আমরা বলে থাকি ডাই ইথাইল ইথার বা ইথক্সি ইথেন। আর এর সঙ্গে তৈরি করবে সালফুরিক অ্যাসিড। তাহলে এখানে আমরা তৈরি করলো ইথক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার, আর তৈরি করবে সালফুরিক অ্যাসিড। তাহলে আমরা এখানে কিন্তু খেয়াল করলাম যে অতিরিক্ত এক অণু যখন আমরা অ্যালকোহল এখানে যোগ করে দিব, অ্যালকোহল যোগ করলে দেখা যায় এখানকার হাইড্রোজেন সালফেট আর ওই অ্যালকোহলের হাইড্রোজেন প্রান্ত এই দুটি মিলে তৈরি করে সালফুরিক অ্যাসিড, আর এই দুটি কিন্তু যুক্ত হয়ে যাবে। তখন দেখা যায় এই সার্কেল দেওয়া অংশগুলো কিন্তু আমার এই দুটি আবার যুক্ত হয়ে যায়। এই দুটি যুক্ত হলে আমার তৈরি করবে এই যৌগটি। তখন দেখা যাচ্ছে এখানে আমার যেটা তৈরি করবে সেটি হচ্ছে ইথার। তাহলে এখানে আমরা খুব সহজে মেকানিজমের মাধ্যমে বুঝতে পারলাম যে প্রথমে আমি এই বিক্রিয়াটা দিব, দেওয়ার পর দেখা যাবে সালফিউরিক অ্যাসিডটা আমার এইভাবে ভেঙে যায়। ভেঙে গেলে এখানে অ্যালকোহলের OH প্রান্ত এবং সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন দুটি মিলে তৈরি করে পানি, আর এই দুটি মিলে যুক্ত হয়ে যাবে। এই দুটি যখন যুক্ত হবে তখন তৈরি করবে ইথাইল হাইড্রোজেন সালফেট। এরপরে ইথাইল হাইড্রোজেন সালফেটটাকে নিয়ে আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দিই, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে দেখা যাবে এখানে এই অংশ থেকে হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে হাইড্রোজেন সালফেট চলে যাবে। চলে গেলে এটা সালফিউরিক অ্যাসিড রূপে চলে যায়, এখানে আমার ইথিনটা আমার মুক্ত হয়ে যায়। অর্থাৎ এই যৌগটা, অর্থাৎ এই বিক্রিয়া থেকে বা এই মেকানিজম থেকে বা 1 নম্বর কেস থেকে আমার তৈরি করবে অ্যালকিন। 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমরা দেখবো তখন কিন্তু আমার বিক্রিয়াটা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য তখন এখানে দেখা যায় আমার অতিরিক্ত অ্যালকোহল এখানে কাজ করে, বা এক কথা এখানে অ্যাসিডের পরিমাণটা কম থাকে, অ্যালকোহলের পরিমাণটা বেশি। এখান থেকে দেখা যাবে যে আবারও এই যৌগটা থেকে, অর্থাৎ এক কথায় যদি আমি বলতে চাই প্রথম যে বিক্রিয়াটি ঘটালাম এই বিক্রিয়ার সাপেক্ষে বা এই যে এখানে যে উৎপাদ ছিল এই উৎপাদটাকে কিন্তু আমরা দুইবার দুইটা কেসে আমি বিক্রিয়া দিলাম। আবারও বলছি, প্রথম বিক্রিয়াতে যে উৎপাদটা তৈরি হলো ইথাইল হাইড্রোজেন সালফেট, এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে নিয়ে আমি কেস 1 এবং কেস 2 তে সাজালাম। এটাকে নিয়ে যখন বিক্রিয়া দিব এখানকার হাইড্রোজেন সালফেট আর কোনো অ্যালকোহলের হাইড্রোজেনের সঙ্গে চলে যাবে, তৈরি করবে সালফিউরিক অ্যাসিড। এই দুটা মিলে তৈরি করবে আমার ডাইমিথাইল ইথার বা ইথক্সি ইথেন। দেখো আমরা কিন্তু খুব সহজে আমরা এই জিনিসটা দেখতে পারলাম যে আসলে দুই ধরনের এখানে উৎপাদ তৈরি হতে পারে। অনেকে আমরা ভেবে থাকি যে প্রথমে আমি ক্লাস শুরুর সময় যে বিক্রিয়াটা দেখালাম অনেকের চিন্তা ভাবনা যে শুধুমাত্র একটা উৎপাদ তৈরি করে, না আসলে দেখা গেল এখানে আমরা দুটি উৎপাদ তৈরি করে, যেটি আমি প্রমাণ সহ মেকানিজম সহ দেখালাম। তাহলে দেখো একটু তুমি খেয়াল করো, যদি আমার মেকানিজম গুলো যদি জানা থাকে আমার কিন্তু বিক্রিয়াতে মুখস্থ করতে হবে না, বিক্রিয়াগুলো বুঝে বুঝে যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা জিনিস এগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমাদের মূলত টার্গেট কিন্তু ছিল এখান থেকে আমরা ইথিন তৈরি করা, তাই কিনা? মূলত আমাদের টার্গেটটা ছিল ইথিন তৈরি করা। এখন ইথিন যে তৈরি হলো আমি নতুন আর একটা মেকানিজম দেখাতে চাই তোমাদের, যে আসলে ইথিন তৈরি হয় কোন মেকানিজমে। আমরা প্রথমে যেটা দেখালাম যে এক জায়গা থেকে একটা হাইড্রোজেন এক জায়গা থেকে ওয়েস্ট চলে যাবে, গেলে পানি বের হয়ে চলে যায়, ওখানে ইথিন থেকে যায়। আসল বিষয়টা কিন্তু অত সহজ জিনিস নয়, এটা কিন্তু একটা মেকানিজম আছে। আমি প্রথমে তোমাকে একটা বিক্রিয়া দেখালাম যেটা আমাদের সচরাচর যে কাজটা করে থাকি সেটা আমিও দেখাইলাম। 2 নম্বরে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে দুই ধরনের যখন উৎপাদ তৈরি হতে পারে আমি এই প্রমাণটা তোমাকে দেখিয়ে দিলাম। এবং এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে এই যে এই বিক্রিয়া দুটো থেকে।
যে কত তাপমাত্রা দিলে বা কোনটা পরিমাণ বেশি হলে, কোনটা ঘনমাত্রা বেশি হলে কোন উৎপাদ তৈরি করে, এখানে আমার অপশনগুলো থেকে অ্যান্সারটা করতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে থাকে এগুলো। তো এখন আমরা যেটা দেখবো সেটা আসলে এই পুরো বিক্রিয়ার মেকানিজমটা কি, আমরা অর্থাৎ আমাদের সেই বাচ্চাকাল থেকে আমরা যে বিক্রিয়াটা শিখে আসি সেটার এখন আমরা মেকানিজম দেখব। দেখো আমাদের প্রথম অবস্থায় বিক্রিয়াটা ছিল এরকম, CH3CH2OH, এর সঙ্গে ছিল সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড দিলে তখন আমার কি হয়, যে এখানে আমরা দেখিয়েছিলাম OH-টা থাকে এখানে, এখানে হাইড্রোজেন 3টি না দিয়ে 2টি দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখান থেকে পানি চলে যায়। আমরা দেখিয়ে দিই কি যে এখানে তৈরি করবো হচ্ছে ইথিন, তৈরি করবে পানি, আর তৈরি করে সালফিউরিক অ্যাসিড। আমাদের সেই বাচ্চাকালের ধারণাটা এরকম, কিন্তু আসলে এরকম কোনো বিষয় নেই। অ্যাকচুয়ালি পুরো বিক্রিয়া আমাকে মেকানিজমটা একটু দেখতে হবে। তো আমরা এখন এই পুরো বিক্রিয়ার জন্য একটু মেকানিজম দেখব। এই বিক্রিয়াটা আমরা এখন মেকানিজম দেখব। মেকানিজমের শুরুতে তোমাকে আমি বলে রাখি যে একটু আগে আমরা দেখেছিলাম সালফিউরিক অ্যাসিডটা ভাঙে এইভাবে, হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন সালফেট, এইভাবে কিন্তু সালফিউরিক অ্যাসিডটা আবার ভেঙে থাকে। যেহেতু সালফিউরিক অ্যাসিড এইভাবে ভাঙে, আমরা সালফিউরিক অ্যাসিডটাকে ঠিক এইভাবে দেখাবো। তাহলে আমরা শুরুতেই বলে থাকবো যেটা এই বিক্রিয়ার মেকানিজমের শুরুতে আমরা যেটা বলে দেবো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডটা আগে ভেঙে যাবে। সালফিউরিক অ্যাসিড ভাঙলে এখানে হাইড্রোজেন প্লাস এটি তৈরি করবে। সালফিউরিক অ্যাসিড ভেঙে এরকম যৌগ তৈরি করবে, সরি এরকম আয়ন তৈরি করবে, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোজেন সালফেট আয়ন। এরপরে আমরা এবার বিক্রিয়া দেব এর সঙ্গে, এই যে এটা ছিল আমার ইথানল, এবং ইথানলে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু দুটি মুক্ত জোড় ইলেকট্রন পাওয়া যাবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ইথানলে দুটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই মুক্ত জোড় ইলেকট্রনের সঙ্গে এখানকার হাইড্রোজেন এসে যুক্ত হবে, এখানকার হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে। হাইড্রোজেন যুক্ত হবে কিভাবে, এখানে হাইড্রোজেন প্লাস মানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো বর্তমানে কোনো ইলেকট্রন নেই, কারণ আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। যেহেতু 1 আবার একটা প্লাস চার্জ আছে, তাহলে আমরা বলতে পারি এখানে একটা ইলেকট্রন অ্যাকচুয়ালি চলে গেছে। শুধুমাত্র এখানে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা প্রোটন এখানে রয়ে গেল। তখন করবে কি, এই ইথানলের মুক্ত জোড় ইলেকট্রনটা করবে কি, একে দান করে দিবে। মুক্ত জোড় ইলেকট্রন যখন হাইড্রোজেনকে দান করে দিবে, দান করলেই এই মুক্ত জোড় ইলেকট্রন, আমরা জানি একটি করে বন্ধন মানে দুটি করে ইলেকট্রন, একটি করে বন্ধন মানে দুটি করে ইলেকট্রন। সেদিন আমি ভিডিও ক্লাস নিচ্ছিলাম, তখন একজন বললো যে সমযোজী বন্ধনটা আসলে কি ছিল, একটা কমেন্ট ছিল এরকম, কি যেন আমার একটা কমেন্ট ছিল যে আমি দিব কিছু তুমি দিবে কিছু, এভাবে জন্ম নিবে ছোট্ট একটি শিশু, এটাই হচ্ছে নাকি সমযোজী বন্ধন। তো যাই হোক, আমি কিছু দিব আরেকজন কিছু দিবে, তা আমরা দুইজন কিন্তু সমপরিমাণ জিনিস দিলাম, দেওয়ার ফলে নতুন একটা বন্ধন তৈরি হলো। তাহলে আমরা বলতে পারি একটি করে বন্ধন মানে দুটি করে ইলেকট্রন। তাহলে একটি বন্ধন মানে দুটি যদি ইলেকট্রন হয়, তাহলে দুটি ইলেকট্রন একে যেহেতু দান করে দিচ্ছে, আমরা কিন্তু বলতে পারি এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন একটা নতুন একটা বন্ধন গঠন করবে। তাহলে এখানে আমরা বলতে পারি CH3CH2। এরপরে এখানে ছিল আমার ওইসটাকে একটু আলাদা করে লিখলাম, বা এখানে একটু দেখাচ্ছি আলাদা করে, ওইসটাকে আলাদা করে যদি দেখাই, তখন এখানে হাইড্রোজেন, আগে থেকে একটা হাইড্রোজেন ছিল আর এই হাইড্রোজেনটা নতুন গ্যাসের সঙ্গে যুক্ত হলো। যেহেতু এখানে, তবে এখানে মুক্ত ইলেকট্রন একটা রয়ে যাবে, কারণ এখানে কিন্তু দান করলো একটা। যেহেতু এখানে একটা মুক্ত ইলেকট্রন দান করলো, তাহলে কিন্তু এরকম ইলেকট্রন ঘাটতি পড়ে গেল। আমরা জানি যারই ইলেকট্রন ঘাটতি পড়ে তার মাথায় সুন্দর করে একটা প্লাস চার্জ দিয়ে দিতে হয়। তাহলে এখানে আমরা একটা প্লাস চার্জ দিয়ে দিলাম, ইলেকট্রন এখানে ঘাটতি বোঝাচ্ছে। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এটা এরকম রয়ে যাবে। একটু পরে দেখা যায় এই যে বন্ধনটা ছিল, এই প্লাস চার্জের ঘাটতি পূরণের জন্য, বা প্লাস চার্জ মানে তো আমরা ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য এখানে যে বন্ধনটা ছিল, এই বন্ধনটা করবে কি, অক্সিজেনের কাছে চলে যাবে। অক্সিজেনের কাছে চলে যাওয়া মানে তখন কিন্তু আমার মুক্ত যে ইলেকট্রন কিন্তু একটা বেড়ে যাবে, কারণ একটি করে বন্ধন মানে দুটি করে ইলেকট্রন। তখন দেখা যাবে এটা কিন্তু আলাদা হয়ে যাবে, এখানে তৈরি করবে পানি আলাদা হয়ে যাবে, এখানে দেখা যাবে তার দুটি মুক্ত জোড় চলে আসবে। কারণ এই যে একটি মুক্ত জোড়ের যে ঘাটতি ছিল, যেটি হাইড্রোজেনকে দান করলো, এই বন্ধনটা যাওয়ার ফলে সেই ঘাটতিটা পূরণ হয়ে গেল। তখন আমরা কিন্তু বলতে পারি এখানে CH3 আর CH2 তৈরি করবে, তবে এখানে এবার একটা প্লাস চার্জ আসবে, কারণ এবার এই কার্বনে কিন্তু আবার দুটি ইলেকট্রনের ঘাটতি পড়ে যায়। তখন এই মাথায় চলে আসবে একটি প্লাস চার্জ, বা বলতে পারি এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি করলো, এটা হচ্ছে ইথাইল কার্বোক্যাটায়ন। তাহলে এই যে কার্বোক্যাটায়ন তৈরি করলো, এখন আমরা কি করব, এই যে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে
আমরা যদি একটু কৌশলগতভাবে দেখতে চাই, এই CH3টাকে ঠিক আগের মতো এখানে CH2 দিলাম, এখানে একটা হাইড্রোজেন হিসেবে লিখলাম, কারো কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তখন আমরা যে কাজটা করব, এখানে একটা বন্ধন বিদ্যমান, তখন আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে, এর সঙ্গে আমরা ভালো করে খেয়াল করো, আমার সালফিউরিক অ্যাসিডের এই অংশটুকু কিন্তু ব্যবহার হয়ে যায় এখানে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই হাইড্রোজেন সালফেটটা কিন্তু অব্যবহৃত অবস্থায় থেকে যায়। ওই জিনিসটা আসবে এখানে অ্যাটাক করবে, তার আগে এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই বন্ধনটা সে এই যৌগের এখানে বা এই কার্বোক্যাটায়নটাকে সেই বন্ধনটা দান করে দিবে। যখনই বন্ধন দান করে দিবে তখনই কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে যাবে CH2, এখানে CH2 থাকবে, আগে একটা বন্ধন ছিল, নতুন করে এই হাইড্রোজেনটা যখন এই বন্ধনটা যখন একে দান করে দিবে তখন এই হাইড্রোজেনটা হয়ে যাচ্ছে প্লাস, এই বন্ধনটা নিয়ে এখানে কিন্তু একটা দ্বিবন্ধন চলে আসবে, বা বলতে পারি এখানে একটা দ্বিবন্ধন, তাহলে আমরা এখানে তৈরি করলো কিন্তু একটা ইথিন। এই যে হাইড্রোজেন প্লাস, যেহেতু সে হাইড্রোজেন পরমাণুটা এখানে বন্ধনটা দান করে দিল, দান করার পরে সেখানে হাইড্রোজেন প্লাস হিসেবে চলে আসলো। এবার এখানে যে মাইনাসটা ছিল, ও মাইনাসটা করবে কি, একে ধরে ফেলবে, ধরে তৈরি করবে সালফিউরিক অ্যাসিড। তাহলে কিন্তু আমরা বলতে পারি এখান থেকে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে এখানে তৈরি হবে সালফিউরিক অ্যাসিড, আর এখান থেকে তৈরি হলো এই যে ইথিন, আর যে পানি তো আমরা আগে থেকে তৈরি হয়। তাহলে দেখা গেল অ্যাকচুয়ালি পুরো বিক্রিয়াটা শেষে আমার কিন্তু ওই তিনটা উৎপাদিত তৈরি হলো, সালফিউরিক অ্যাসিড, ইথিন এবং পানি। মনে হয় যে অনেকে বুঝতে পেরেছো, যারা বোঝো নাই বা বুঝতে একটু সমস্যা হচ্ছে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের ছোটবেলার ধারণাটা ছিল এরকম যে খুব সহজে বিক্রিয়া হয়ে যায়, তাই না, অনেক সহজ, কিন্তু আসলে দেখা যায় বিক্রিয়া সহজ ঠিক আছে, কিন্তু এগুলো আসলে আমাদের মনের একটা কৌশল, কিন্তু আসলে বিক্রিয়াগুলো হয় একটা মেকানিজমকে অনুসরণ করে বিক্রিয়াগুলো হয়ে থাকে। আমরা মেকানিজমটা যদি খেয়াল করি, সালফিউরিক অ্যাসিড প্রথমে ভেঙে যায়, ভেঙে এখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোজেন সালফেট আয়ন তৈরি করে। এখানকার হাইড্রোজেন আয়নটা প্রথমে এখানে ইথানলের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার মাধ্যমে আসলে করে কি, যে হাইড্রোজেনের এখানে কোনো ইলেকট্রন থাকে না, তখন এখানে এই ইথানলের মুক্ত যে ইলেকট্রনগুলোকে দান করে দেয়, একে মুক্ত যে ইলেকট্রন দান করলে এ যেহেতু দুটি ইলেকট্রন পেয়ে গেল আর একটি বন্ধন আর দুটি করে ইলেকট্রন, তাহলে এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের নতুন একটা বন্ধন সৃষ্টি হবে। এখানে আগে থেকে অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন ছিল, নতুন একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এর সঙ্গে একটা বন্ধন তৈরি করলো, আর এর যেহেতু মুক্ত যে ইলেকট্রন একে দান করে দিল, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এখানে অক্সিজেন ইলেকট্রন ঘাটতি পড়বে। আর ইলেকট্রন ঘাটতি মানে প্লাস চার্জ। একটু পরে দেখা যায় এর প্লাস চার্জের ঘাটতি অথবা ইলেকট্রনের ঘাটতি পূরণের জন্য এই CH3 CH2 এর উপরে যে বন্ধনটা আছে, বন্ধন মানে তো আমরা জানি এখানে দুটি করে ইলেকট্রন থাকে, এই দুটি ইলেকট্রন করবে কি, অক্সিজেন যেহেতু তড়িৎ ঋণাত্মক কার্বনের তুলনায় বেশি, তড়িৎ ঋণাত্মকতা মানটা অক্সিজেন আর মেবি 3.5, কার্বন হচ্ছে 2.5, এর যেহেতু মানটা বেশি, এই বন্ধনযুক্ত ইলেকট্রন করবে কি, অক্সিজেন টেনে নেবে, অক্সিজেন টানলে সে কিন্তু আবারও মুক্ত যে ইলেকট্রনগুলো সে পেয়ে গেল, তখন সে আলাদা হয়ে চলে যাবে, যে আমার প্রাপ্য আমি পেয়ে গেছি, আমি চলে যাই, ও চলে গেল, তখন কিন্তু এই বেচাটা কিন্তু আবার একটা নাজুক একটা অবস্থায় পড়ে যাবে। কি হয়, এই যেহেতু এই বন্ধনটা সে হারাচ্ছে, তখন এর মাথায় একটা প্লাস চার্জ চলে আসবে, কারণ এখানে তারপর দুটি ইলেকট্রন ঘাটতি হয়ে গেল, এ তখন করে একটা কার্বোক্যাটায়ন তৈরি করে। এই CH3 এখানে CH3 এখানে লিখেছিলাম, CH2 আর এখানে একটা হাইড্রোজেন দেখিয়েছিলাম, যে বন্ধনটা ছিল এখানে, এই বন্ধনটা করে কি, ইলেকট্রন এই বন্ধনটা টেনে নেয় হচ্ছে এই যৌগটা বা এই কার্বোক্যাটায়নটা, বন্ধনটি টেনে নেয়, টানলে এখানকার বন্ধন চলে গেলে হাইড্রোজেন আবার ইলেকট্রন হারিয়ে ফেলে, যখন এটা টেনে নিবে, টানলে এখানে একটা দ্বিবন্ধন হয়ে যাবে, প্লাস চার্জটা আউট হয়ে যাবে, তখন তৈরি করে এখান থেকে তৈরি করবে কিন্তু ইথিন। এখানে হাইড্রোজেন আয়ন থেকে গেল, এখানকার মাইনাস এই যে হাইড্রোজেন সালফেটটা এসে তৈরি করবে সালফিউরিক অ্যাসিড। তাহলে পুরো বিক্রিয়াটা শেষে আমরা দেখতে পাই সালফিউরিক অ্যাসিড, ইথিন এবং পানি তৈরি করে, যেটা আমার কিন্তু এখানে ছিল। তাহলে তোমরা জাস্ট খালি এতটুকু খালি বোঝার চেষ্টা করো, আমি এই মাত্র একটা বিক্রিয়া দ্বারা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমরা যেভাবে পড়ি, জৈব রসায়ন পড়ার যে আসলে সিস্টেম, সেই সিস্টেম মতো আমরা কেউ পড়ি না বিধান আমরা বলে থাকি জৈব রসায়ন অনেক কঠিন একটা চ্যাপ্টার। আসলে স্যাররাও হয়তো অনেক চেষ্টা করেন ভালো মতো পড়ানো, বা হয়তো সময়ের অভাবে, যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি শেষ করতে হয়, ফার্স্ট ইয়ারে একটা পেপার, সেকেন্ড ইয়ারে একটা পেপার, বা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারে হাফ, সেকেন্ড পেপার হাফ পড়ে, এভাবে করতে গিয়ে দেখা যায় আসলে সময় পাওয়া যায় না, তখন স্যাররা হয়তো বা আপ্রাণ চেষ্টা করলেও হয়তো বা সবগুলো মেকানিজম হয়তো দেখাতে পারে না। স্যাররা অনেক আন্তরিকতার সাথে ক্লাস নেন, আমি প্রতিটা টিচারের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমি আসলে, কারণ আমি যা শিখে এসেছি, আসলে তোমাদের যা শিখাচ্ছি, কোনো টিচার থেকে তো আমার শেখা, প্রতিটা টিচারের প্রতি কিন্তু আমি আমার শ্রদ্ধাশীল। তো স্যারদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, স্যাররা অনেক চেষ্টা করেন, কিন্তু হয়তো বা সময়ের অভাবে পেরে ওঠেন না। আমার কথা যে মাত্র একটা বিক্রিয়া আমরা লিখলাম, আমি জানি না ক্লাস কতক্ষণ হয়েছে, আমার মনে হয় যে প্রায় 30 মিনিট ওভার হয়ে গেছে। মাত্র একটা বিক্রিয়ার উপর যদি 30 মিনিট আলোচনা করা যায়, অথচ এটা আমাদের ছোটবেলার জানা বিক্রিয়া,
অন্য বিক্রিয়া তো বাদই রাখলাম, একটা জানা বিক্রিয়া নিয়ে যদি 30 মিনিট আলোচনা করা যায়, তাহলে তুমি চিন্তা করো প্রতিটা জৈব যৌগ প্রতিটা জায়গায় যতগুলো বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো যদি আমরা মেকানিজম সহ পড়তে পারি আমাদের কতটুকু উপকার হবে একটু তোমরা নিজেরা চিন্তা করো। তুমি যদি বিক্রিয়া মেকানিজম সহ যদি পড়ো, তোমার ইন্টারমিডিয়েটে ফার্স্ট কথা একটা ভালো রেজাল্ট হবে, কোনো জায়গায় আটকে যাবে না তুমি। 2 নম্বর বিষয়টা হচ্ছে বুয়েট মেডিকেল বা ভার্সিটি যেগুলো পরীক্ষা হয় বিশ্ববিদ্যালয়ের, সেগুলো অ্যাডমিশন টেস্টে তুমি একটা ভালো রেজাল্ট করবে, এটা নিঃসন্দেহে আমি বলে দিতে পারি। সুতরাং তোমাকে অবশ্যই মেকানিজম সহ পড়তে হবে। আর আমি যখন ক্লাসে পড়াই আমি সবাইকে উদ্বুদ্ধ করি মেকানিজম সহ পড়তে, আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মেকানিজম সহ পড়ানো। তো ঠিক আছে, আমরা নেক্সটে আরো কিছু, আমরা আজকে জাস্ট নর্মাল একটা ভিডিও আলোচনা করলাম। আপাতত আমরা কয়েকদিন ভিডিওটা অফ রাখবো, অফ রাখার পরে আমরা একটা সিরিজ শুরু করব, সেটা হচ্ছে জৈব রসায়নের বিক্রিয়ার কৌশল। আমরা কিছু কৌশল তোমাদের শিখিয়ে দিব, ফ্রিতে শিখাচ্ছি এখানে, তোমাদের একটা